প্রশ্ন করছেন? করেননি। 20 টাকা তেলের দাম বাড়াইছেন, আমি তো কোনো ফলো আপ দেখি নাই যে এই কারণে 20 টাকা বাড়ে, তার উপরে আপনাদের প্রতিবেদন দেখি নাই, কোনো পত্রিকা লেখে না। তো আপনি এটা যদি না করেন, সাংবাদিকের কাছে যেই প্রশ্ন করা দরকার কনসার্ন ব্যক্তিকে, সেটা করছেন আমাকে। আমি যা বলবো সবই অনুমান ভিত্তিক, একটা গবেষণা, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলাই বলবো। আমি তো কোনো মিডিয়াকে দেখি না, নিউজ পাচ্ছি, ভিউজ পাচ্ছি না। ভিউজটা হইলো নিউজের আলোকে যেটা ভিউজ হবে, যেটা তার উপরে আপনারা লিখবেন কনসার্ন ব্যক্তির ওপিনিয়ন নেওয়ার পর। তারপরে আমরা যারা আলো টকশোতে আসবো, তারা ওই নিউজ, আপনার লেখা ভিউজ, যার কনসার্ন ব্যক্তির মতামতের ব্যাখ্যার ভিত্তিতে তারপরে হবে আলোচনা। আমরা যেটা আলোচনা করছি, গভর্নমেন্ট ইজ কিপিং সাইলেন্ট। ইউনূস সাহেব হামের টিকার জন্য এইটা করছে, টাকা মাইরে দিচ্ছে কিংবা করে নাই, আমরা কিন্তু কোনো বিচার মামলা করছি না। আসেন আমেরিকান চুক্তি, খলিলুর রহমান বলতেছে আমরা বিএনপি জামাতের সাথে সম্মতি নিয়ে করছি। তারপরে ফরিদ আক্তার উনি বলছেন সম্মতি নিয়ে করেছি, এবং এটার ভিতরে ক্লজ আছে 60 দিনের নোটিশে বাতিল করা যায়, রিভিউ করা যাবে, কোনো দফার যদি অপছন্দ হয় সেটা নিয়ে আলাপ করা যাবে। কোনো আলাপ নাই, টকশোতে এসে আমরা আলাপ করতেছি। সম্মতি নিয়ে যদি আপনি আমেরিকার সাথে চুক্তি করেন, তাহলে রাজনীতিবিদদের কাজ কি? রাজনীতিবিদদের কাজ আপনি ক্ষমতায় আসার পর বৈশা দেশ চালাবেন, না আপনার চোখের সামনে যখন দেখবেন একটা অঘটন ঘটতে যাচ্ছে আপনারা পাহারা দিচ্ছেন? রাজনীতিতে আপনারা পাহারাদার। আপনারা ওই সম্মতি না দিয়ে আপনারা ইউনূস সাহেবকে কেন বললেন না রাষ্ট্র আমার কাছে বড়, নির্বাচন আমার কাছে বড় না? গেট লস্ট, আপনি চলে যান, নির্বাচন যে খুশি সে এসে দেখ, এই চুক্তি আমরা মানি না। আমরা বুঝতাম যে ইয়েস, রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। আপনারা যেহেতু এখন প্রকাশ্যে বলতেছেন যে আমরা যাতে নির্বাচনী বাহানা না হয় সেজন্য ইয়েতে স্বাক্ষর করছি, গণভোটে ইয়েতে মানছি, তার মানে ইউনূস সাহেব দেখছে যে আপনারা এই রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য লোভী, ওটাকে উনি ক্যাশ করেছে, এবং দুই পক্ষের একই অপরাধ, রাজনীতিবিদ বনাম ইউনূস। এই চুক্তির জন্য আমেরিকা মিথিম, এই কাজগুলা সাংবাদিকের, এবং সেটা আপনারা করেন না, এটা জাতির জন্য দুর্ভাগ্য। কেউ করেন না। আমি আপনাকে বলছি আপনি করবেন কালকে। যে আমি একজন আলোচক নিয়েছিলাম, সে আমার কাছে এই প্রশ্ন রেজ করছে, আপনি কোন টাইমটার কথা বললেন? কোনো সন্দেহ নাই যে তাদের বক্তব্য 2000-এ তারা ভালো ছিল, তাহলে আমি জোট বাঁধবো কেন? জোট বাঁধতে তারা মন্ত্রী বানাইছি না? আচ্ছা, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলছি ভালো আর মন্দ। আপনি প্রথম আসেন, তাদের বিরুদ্ধে গুরুতর 2টা অভিযোগ। একটা অভিযোগ মানুষ হত্যা, আর একটা নারীর সম্ভ্রম নষ্ট করা। এই 2টা তো আমার কাছে আইনের বইটা আনা উচিত ছিল, আমার ভুল হয়েছে। 3 ধরনের অপরাধ হয় ফৌজদারি মামলায়। এক ধরনের অপরাধ আপনারা 2 পক্ষ মিলে আপোষ করে নিতে পারেন। আর এক ধরনের অপরাধ আদালতের পারমিশন নিয়ে, যে আমরা এই ঘটনা হয়েছে, আমরা 2 পক্ষ পারমিশন দেয়। আর কিছু অপরাধ আছে আদালতের কোনো এখতিয়ার নাই ক্ষমা করার, কোনো এখতিয়ার নাই, বিচার করতে হবে। তার ভিতরে যত অপরাধ, তার অন্যতম 2টা, একটা হলো খুন, এবং আপনি যদি নারী নির্যাতন করেন। এবং তিনি গুছিয়ে উঠতে পারেন নাই, এর ভিতরে উনি নিহত হইলেন। তারপরে আসলেন জিয়াউর রহমান সাহেব। ওই যে বঙ্গবন্ধু যে নিহত হইলেন, তখনকার যে টার্মোয়াল সিচুয়েশন, তারপর সে আইসাও কিন্তু একটা লম্বা সময় পান নাই। আপনি লম্বা সময় যাত্রা শুরু যদি ধরেন, তাহলে প্রথম লম্বা সময় পেয়েছে 9 বছর এরশাদ, তারপরে লম্বা সময় পেয়েছে 10 বছর বেগম খালেদা জিয়া, তারপরে 2 টার্মে 20 বছর ক্ষমতা পেয়েছে শেখ হাসিনা। এইটাকে যদি আপনি যোগ করেন তাহলে 29টা বছর হয়। এই 29টা বছরকে আমি সিলসিলা যদি ধরি, ধারাবাহিকতা, প্রত্যেকে কিন্তু বুকে হাত দিয়ে নানান জনের নানান নাটক, কেউ ভ্যান গাড়ি দিয়ে বাসায় যায়, কেউ সাইকেল চালায় অফিসে গেছে, বন্যার ভিতরে সাঁতার কাটছে, দেশের উন্নয়ন করছে, জনগণের উন্নয়ন করছে। যদি আপনি উন্নয়ন করতেই থাকেন, তার ধারাবাহিকতায় আমার যাওয়ার কথা কোথায়? তাতে বিএনপির ঘাড়ে এত সমস্যা কেন পড়বে? আপনি 50 দফা সবাই শুধু উপকারী করছেন, জনগণই মঙ্গল করেছেন। দিন শেষে আমরা দেখছি যে যখন ক্ষমতায় ছিলেন, তার আত্মীয় স্বজন, তার দলের লোকজন হৃষ্টপুষ্ট হয়েছে, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। কারণ আপনি 29 বছর একটা দেশের উন্নয়ন হয়, তাহলে কোনো আমলার বাসায় 5000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স হয় না, হওয়ার কথা না। রাস্তা থাকতে হয় মসৃণ, স্ট্রিট ল্যাম্পের অভাব হবে না, রাস্তায় ছিনতাই হবে না। এই সমস্ত রাস্তার টাকা যারা দায়িত্বে তাদের বাড়িতে, স্ট্রিট ল্যাম্পের টাকা তাদের বাড়িতে। তাহলে আপনি কি পেয়েছেন? 29টা বছর। আজকে ইউনূস সরকার 18 মাস ছিল, বলা হচ্ছে যে তার সময় নাকি কয়েক লক্ষ লোক বেকার হয়েছে, বাট বাকি 29 বছর তো সবাই চাকরি দিচ্ছে, সবাই তো কর্মসংস্থান দিচ্ছেন। তো সবাই যদি 29 বছর যাবৎ কর্মসংস্থান দেন, তাহলে বেকার পান কোথায়? বেকার পান কোথায়? ইউনূস সাহেব তো 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ করে নাকি বেকার করে গেছেন, ভালো কথা। ওই 29 বছর তো কর্মসংস্থান ছিল। এরশাদ সাহেবেরটাও যদি বাদ দেই, 20 আর 10-এ 30 বছর, হ্যাঁ 20 আর 10 30, 39 বছর, টোটাল 39 বছরের 30 বছর
এই বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা তো দেশের কি বলে দেশের উন্নয়ন করছেন। তারা যদি 30 বছর মানুষকে যদি কর্মসংস্থান করে থাকে, ম্যান পাওয়ার এক্সপোর্ট করে থাকে, এমনি তো দেশটা ভালো থাকার কথা। সেটা কি আদৌ হয়েছে? হয় নাই। কেন মূলত হয় নাই? আপনি দেখেন, এই সরকার ক্ষমতা আসলো, তার ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, তারপরে কি বলে ওই যে এলপিজি কার্ড দিচ্ছেন, এরপরে আপনি বলেন দেখো দেয়নি, দিবে। ভালো উদ্যোগ, কিন্তু সবই ভালো উদ্যোগ, সবই ভালো ধরে নিলাম আমি। বাট আমার ফরেন পলিসি কোথায়? আপনি যে একটা ভঙ্গুর রাষ্ট্রে এসে বসলেন, সবকিছুর উপরে, ভাঙ্গা দেশটার উপরে। এ পর্যন্ত আমার ফরেন পলিসি কি আমরা কি আদৌ জানছি? আমরা চিলে কান নিয়ে আমরা আমেরিকার সাথে চুক্তি সে আলোচনা কিন্তু করতেছি। কারা করতেছে? টকশোর লোকেরা। আপনি সংসদে কোনো আলোচনা হয়েছে এটা নিয়ে? সরকার পক্ষের কোনো মুখ্য দেশকে হামের মধ্যে ফেলে দিয়েছেন। এটাকে তামাশা না তো? আপনি ইউনূস সাহেব হামের টিকা আনে নাই, কঠিন অপরাধ না? তার বিরুদ্ধে মামলা হয় না কেন? কেউ কেউ কমেন্টে লেখে আপনি মামলা করেন না কেন, এটা তামাশা নাকি? মামলা করবে তো সরকার, বিকজ সব ডকুমেন্ট আপনার কাছে, এভিডেন্স আপনার কাছে, গাফলতি তার কি না? এই মামলা কে করবে? আপনি আমাকে বলতে হবে তো। টকশোতে যারা এই কথাটা আনে, তাদের তাদের যারা বলে, তাদের তো মামলা করা উচিত। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ বলেছেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওই সমস্ত বেকটার আপনি তদন্ত করবেন, এই তো সাগরণী তদন্ত হচ্ছে না? অর্থাৎ যিনি সরকারে যান, তার ডায়লগ ওইটাই হয়ে যায়, তদন্ত। তদন্তের জন্য কমিটি, কমিটি করে তদন্ত, তদন্তের জন্য কমিটি, কমিটি করে তদন্ত। এটা হইল কি জানেন? কিলিং অফ টাইম। আপনি বলেন না একটা রাষ্ট্র চালানোর জন্য যে পলিসিগুলো দেওয়া দরকার, আপনি বলেন না ফরেন পলিসি পেয়েছেন এই সরকারের? এই সরকারের অর্থনৈতিক পলিসি আপনি পেয়েছেন? এই সরকার কর্মসংস্থান কিভাবে করবে আদৌ বলেছেন? এই সরকার গার্মেন্টস রপ্তানি কিভাবে বাড়াবে বলেছেন? ম্যান পাওয়ার এক্সপোর্ট কিভাবে করবেন বলেছেন? আপনি কার্ড দিবেন, কার্ড দিলে কি হবে? আপনি সময়ের কার্ড দিচ্ছেন, ফাইন, আমার এটা নিয়ে আপত্তি নাই। একটা কান্ট্রি কি দেশ চলে কি কার্ড দিয়ে? আমি কার্ড দিয়ে দিব, হয়ে যাবে। থেকে বলে 3 মাসের মধ্যে এত পলিসি, এতগুলো সম্ভব কতটা? সরকার মাত্র 3 মাস ক্ষমতা। এই পলিসি আপনি দেবেন মাত্র 3 মাস। যদি আপনি খুব গুরুত্বপূর্ণ মনে করেন, রাষ্ট্র চালাবেন ফ্রম ডে 1, আমি তো আপনাকে তো কেউ বলবে না আপনি 3 মাস নেন, 6 মাস নেন। আপনার কি মনে আছে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো 250 আন্দোলন হয়েছে? সেই আন্দোলনগুলো কে তৈরি করছিল? সেই আন্দোলনগুলো কাদের? আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতেছে। সেই আন্দোলনগুলো তো সরকারের ঘাটতির কারণে হয়েছে। তো সরকার কে ছিল? শেখ হাসিনা। তার আগে ছিল বিএনপি। যদি তাদের নির্যাস হয়, তাদের ফলাফল হয়, তার দাবি দেওয়াগুলা, ইউনিট সরকার আসলো 3 দিন, তৃতীয় দিন থেকে যদি আপনি আন্দোলন শুরু করতে পারেন, তাহলে আজকে আন্দোলন নাই কেন? ফুলফিল হয়ে গেছে? দাবি দেওয়া শেষ? যদি দাবি দেওয়া শেষ থাকে, তাহলে তার এই দেশে কোনো প্রবলেম নাই। তাহলে তার কোনো প্রবলেম নাই। আমরা আলাপটা করছি কেন? আপনি বলতে হবে আমি আলাপটা করছি কেন? আপনি তেলের দাম বাড়াইবেন 20 টাকা পার লিটার, বাড়ান। আমি বাড়াইতে পারেন, আপনি পৃথিবীর সব দেশেই বাড়ায়। তার পাশাপাশি আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে 20 টাকা লিটার বাড়াইছি, তাতে আমার এই টাকাটা বাড়তি আসতেছে, এটা কেন? এবং এইটা নিয়ে আমি শুধু 20 টাকা বাড়তি না, আপনি ট্যাক্স বাড়াবেন, অলরেডি বলছেন ট্যাক্স বাড়াবেন, মোটর সাইকেলের ট্যাক্স বাড়াবেন, সব বাড়াবেন, তারপরে বিদ্যুৎ বিল বাড়াবেন, ওকে ফাইন। আপনাকে পরিষ্কার একটা এক্সপ্লেনেশন দিতে হবে, সেটা কি? এই যে বাড়াবেন, বাড়াইয়া যে বাড়তি টাকাটা পাবেন, সেটা দিয়ে রাষ্ট্রের জন্য কি মঙ্গলজনক করবেন যাতে মানুষ স্বতঃস্ফূর্ত হবে। এখন তো মানুষের সিম্পল প্রশ্ন, বাড়াবেন কেন, বাড়াবেন কেন? আপনি টাকাটা বাড়াইয়া করবেন কি সেটা বলবেন না? আপনি টাকাটা বাড়াইয়া করবেন কি সেটা আপনি বলবেন না? এটা বলা ম্যান্ডেটরি অর্থনীতির থিওরিতে। আপনি আপনার ফ্যামিলির বাজেট, আপনার স্কুল গোয়িং বাচ্চা, কলেজ গোয়িং বাচ্চাও যদি বলে তুমি আগে টিফিন নিতে এত, এখন চাচ্ছ, কেন চাচ্ছ এত? কেন চাচ্ছ এত? কফির দাম এত বাড়ছে, চায়ের দাম এত বাড়ছে, অ্যাকর্ডিংলি আপনি অফিসে এসে বলবেন আমারও বেতন বাড়াইতে হবে। এটার জন্য আপনার ব্যাখ্যা লাগবে। আপনি ব্যাখ্যা না আপনি বাড়াবেন, তাহলে তো এটা প্রতিক্রিয়া হবে, সাইড এফেক্ট হবে। ভেরি সিম্পল। আপনার সাইড এফেক্ট ঠেকাইতে হলে তো আপনাকে ওইটার ব্যাখ্যা দিতে হবে যে আমি এই কারণে বাড়াচ্ছি, এবং এইটা বাড়ায় যে আয়টার টাকাটা আমার কাছে বাড়তি আসবে, সেটা আমি এই কাজগুলা করব জনকল্যাণমুখী। এখন আসেন বাংলাদেশের জন্য যে পরিবর্তনটা দরকার, সেটা প্রতিষ্ঠানটা কিরকম? যে আপনার প্রতিষ্ঠানতে আপনি, ওনারও অনেক ফ্রেন্ড আছে, আপনার অনেক স্কুল ফ্রেন্ড আছে, আপনারা দেখছেন কেউ পুলিশ আছে, কেউ ডাক্তার আছে। আপনি জানেন যে অ্যাজ এ ম্যান হি ইজ এ ভেরি নাইস সোল, আপনি সবাই জানেন, আপনাদের বন্ধু। কিন্তু যখন সে মেডিকেল কলেজে যোগ দিয়ে দিল ডাক্তার হিসাবে, কিংবা একজন কর্মকর্তা হিসাবে সরকারি প্রশাসনে ঢুকলো, তারপরে দেখতেন তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, এবং আস্তে আস্তে আপনার সেই বন্ধুটাকে আর খুঁজে পান না। মানে আপনার সেই যে বন্ধুর গুণাগুণওয়ালা বন্ধুটা, তাকে খুঁজে পান না। এটা নষ্ট হয়েছে প্রতিষ্ঠানে ঢুকে।
এই প্রাতিষ্ঠানিক যে চেঞ্জগুলা, প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনগুলা, সেইগুলোর জন্যই ছিল আমাদের দরকার সংস্কার। সেই সংস্কারটা যারা করতেছে না, এই না করলে যারা লাভবান হয় তারাই রাজনীতিবিদ। এই সংস্কার না করলে যাদের লাভবান হয় তারাই রাজনীতিবিদ। কারণ যে এই কর্মকাণ্ডগুলা যারা করে, এটার ভিতরে 3টা সেক্টর, যেমন আপনি আমাদেরকে অনেকগুলো প্রশ্ন এখানে এসে করলেন। 55 বছর যাবৎ যাদের বিরুদ্ধে অভিযোগ, এই টেলিভিশনে এসে সবাই টকশো করে, শরীর হাত পা নাড়ায় নাড়ায় তারা এসে বলে জাতির কাছে তারা মাপ চাবে, জাতির কাছে দাঁড়ায় আমরা মাপ চাইলাম যে আমরা এগুলা করছি। মাপ হবে না তো এটা। যারা অ্যাডভাইস দেয় তারা একই ধরনের অপরাধী। আপনি মাপ করা যায় না যেটা, সেটা আপনি মাপ করতে বলেন কেন? বরং প্রতিটা টকশোতে এসে বলবেন তাদের বিচার করতে হবে। যদি বিচার করতে না পারেন তাইলে সরকারকে বলতে হবে। কারণ এই 55টা বছর যারা ক্ষমতায় ছিলেন, তার ভিতরে 30 বছর টানা ক্ষমতায় ছিলেন, 20 বছর শেখ হাসিনা সরকার, 10 বছর বর্তমান সরকার, 30 বছর আপনারা তাদেরকে সাথেও নিছেন। আজকে বিচার করেন, কারণ এগুলোর কোনো ক্ষমা নাই, ক্ষমার অযোগ্য অপরাধ, আপনাকে বিচার করতে হবে। এখন বিচার যদি না করতে পারেন, তার আরেকটা কথা বলি আমি, এই যে আপনাদের যে এই যে বক্তব্যটা সবাই বলে, এটা কি আপনি লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছেন নাকি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন? এটা কি রিয়েল তারা অপরাধী না রাজনৈতিক অপরাধী? যদি রিয়েল অপরাধী হয় কোনো মাপ নাই, কোনো মার্সি নাই। যারা টকশোতে এসে বলবে তারা ক্ষমা চাইলে মাপ করে, আমি মনে করি তারা ইনডাইরেক্ট তাদেরকে লালন করতে চায়। আপনি কি মনে করেন রিয়েল অপরাধী নাকি পলিটিক্যাল? আমি কেন বলবো? আপনার মনে বলছে। আপনাদের যারা টকশো করতে আসে তারাই তো বলে এটা যদি রিয়েল অপরাধ হয় বিচার করতে হবে। আর যদি রাজনৈতিক অপরাধ মনে করেন, তাহলে রাজনৈতিক অপরাধ হলে আপনি তামাশা করতে পারবেন না 55 বছর যাবত, এটা নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। সুতরাং এই জায়গাটায় আসতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো মাপ নাই। এখন আসেন, যদি বিচার করতে না পারে তাহলে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে যে হ্যাঁ এটা লিগ্যাল অপরাধ, আমরা এই কারণে বিচার করতে পারতেছি না। ক্লিয়ার রাষ্ট্রের কাছে চিত্র দিতে হবে। রাজনীতি এইভাবে চলে না। 55 বছর যাবত আমরা একই চিৎকার করতেছি কেন? এটার কোনো অপরাধের কোনো মাপ নাই। একইভাবে আসেন, আমরা সম্প্রতি শুনছি 30 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। আপনি স্টেটমেন্ট দিলে কি হবে? আপনি তার বিরুদ্ধে প্রসিকিউশন ড্র করেন, তার বিরুদ্ধে মামলা করতে হবে। আপনি তো বলছেন লুটপাট হয়েছে, তো লুটপাট হলে আপনি বিচার করতে পারবেন না কেন? তার বিরুদ্ধে মামলা করতে যাবেন না কেন? তারপরে যে আপনি থুথু মারতে গেলেন যেখানে আপনি বললেন যে গণভবনে, জুলাই জাদুঘরে, কেন? তার ঘটনা মনে করলে মানুষ থুতু মারবে। ঘটনাগুলোর ভিতরে কি আছে? হত্যা আছে। হত্যা থাকলে আপনি বিচারে যাবেন। আপনি এই সমস্ত বক্তব্য দিয়ে আপনি কি বলতে যাচ্ছেন? এটাও কি সেই রাজনৈতিক বক্তব্য না মানে রাজনৈতিক অপরাধ না রিয়েল অপরাধ? এগুলোকে ক্লিয়ার করতে হবে। দেশ এই জায়গায় থাকবে না, এই জায়গায় রাইখেন না আল্লাহর দোহাই। আপনার দেশটাকে যা করতেছেন, আমি আগেই বলছি, যেহেতু আপনার প্রতিষ্ঠানের কোনো চেঞ্জ করতেছেন না, আপনাদের নিশ্চয়ই সুবিধা হয়। আপনার দেখতে হবে রাষ্ট্রের সুবিধা। রাষ্ট্রের সুবিধা যদি দেখেন তাহলে তো এগুলোর বিচার করবেন। এটা বিচার করবেন না কেন? আপনি এই ভাষা, এই ডায়লগ আমি কেন দিব? বিচার না করার কারণটা যদি ছোট করে বলতেন। আমি বলি নাই তো করে নাই কেন, প্রশ্নটা আমাকে করে। আমি আবারও বলছি, আপনি কালকে ইন্টারভিউ নেবেন, যারা যারা এই কথাগুলো বলছে তাদের কাছে আপনি টিম পাঠান। যদি না পাঠান, টকশোতে মিসিং নেওয়ার চেষ্টাও ভেতরে ভেতরে করছি, যেটাই জামাত নিয়ে দীর্ঘদিন হয়েছে, যে যার মতো করে করেছে। জামাতের বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে অভিষেক হয়েছে 1986 সালে আওয়ামী লীগের হাত ধরে এবং জাতীয় পার্টির হাত ধরে, অর্থাৎ এরশাদ সাহেবের হাত ধরে। তখন এই বিএনপিও জামাতকে রাজাকার বলতো, যে রাজাকারে আর স্বৈরাচারে মিলে গেছে। পরবর্তীতে আমরা দেখলাম এই জামাতের সাথে আবার বিএনপির খুবই খাতির। তারা সমান্তরালে আন্দোলন করে। 91 নির্বাচনে আবার একটা বোঝাপড়াও হলো। 93-94 নাগাদ আবার জামাতের সাথে আওয়ামী লীগের ভালো মিলমিশ হয়ে গেল। আওয়ামী লীগের দিক থেকে ব্যাখ্যাও দেওয়া হলো যে গণতন্ত্রকে বা গণতান্ত্রিক আন্দোলনকে একটু হেলদি করতে গেলে ওই রাজাকার আর স্বৈরাচার নিয়ে এত কথা না বলাই ভালো। সব জায়গায় রাজনীতি, আসলে রাজনীতি। আবার যখন ওই জামাতে এই বিএনপির কাছে এখন আবার দেখি মাঝে মধ্যে গুপ্ত, মাঝে মধ্যে রাজাকার, এই বিষয়টা পরিষ্কার করেন। নইলে হয় কি, মানুষ সারা বিশ্ব আলাপ করে 2030 সালে কি করবে, তারা 2050 কি করবে, আমাদেরকে ধরে ধরে আপনারা 71 নিয়ে যাবেন, পিছিয়ে নিয়ে যেতেন 12 বারে। সামনের বছরে যেতেই পারছি না, সামনে একটা বাজেট, এই নিয়ে কোনো আলাপে করতে পারছি না, ধরে ধরে আমাদেরকে শুধু পেছনে নিয়ে যাচ্ছেন বা আমরাও যেতে বাধ্য হয়ে যাচ্ছি। এটাও কিন্তু আরেক ধরনের মস্করা। ধন্যবাদ। আমি একটা নতুন প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান যথেষ্ট কাজ করছেন এবং তার ইতিবাচক কাজগুলো বেশ জনগণের মনে নাড়া দিয়েছে, কিন্তু তিনি আবার পুলিশ সপ্তাহে আমরা দেখলাম জনবান্ধব পুলিশ করবার জন্য তিনি চেষ্টা করেছেন। সেখানে 107-এর উপরে যে বিপিএম পিপিএম যে পদক, সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিচয় বা বিভিন্ন ধরনের ফেসিবাদীরা যুক্ত আছে পদকের ক্ষেত্রে, সেই পদকটা স্থগিত করে দিয়েছেন। এটার জন্য তিনি সাধুবাদ পাওয়ার কথা। কিন্তু দেখা গেল সেই পুলিশ সপ্তাহে একজন পুলিশ কর্মকর্তা
তিনি নিজেকে জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হয়নি এমন একটি বক্তব্য তার সামনে দিয়েছেন। অপদস্থ করার ফেসিস্ট আমলে আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রীকে অপমানিত করা, জি। অপদস্থ করার 16 কলা ওই পুলিশ কর্মকর্তা পূরণ করে দিয়েছেন। যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন যে দলীয়পনা দিয়ে আর বাহিনী চলবে না বা দলীয়পনা দিয়ে পদোন্নতি হবে না, যেই সম্মেলনটাতে অত্যন্ত প্রাসঙ্গিক যে বিপিএম পিপিএম কারা পায়, কেন পায়, আলাপ ছিল ওই নিয়ে, আপত্তি দৃষ্টি স্থগিত করা হয়েছে। ওখানে এক পুলিশ কর্মকর্তা রীতিমতো নগদে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। এর আগে যেটা আলোচিত ছিল, সাবেক একজন বিচারপতি প্রকাশ্যে এরকম একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা বিচারপতিরাও কি শপথবদ্ধ রাজনীতি, অর্থাৎ যার যেটা মন চায়। আমি উদ্বেগ প্রকাশ করছি এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 1 হাত আগান, এই ধরনের কেউ না কেউ নগদে তাকে 2 হাত পিছিয়ে দেয়। ওই দিন কিন্তু সেটাই ঘটেছে। ওনার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা জানি না। সেটাই এই গেল একদিক। দ্বিতীয়ত হচ্ছে তদন্ত তো হওয়া উচিত ছিল এবং এটা যৌক্তিক যে আমাদের এই যে হাউন আঙ্কেল যাকে বলি, অথবা মনিরুল, অথবা বেনজির, অথবা এই ধরনের যারা প্রলয়রা ছিল, বিপ্লবরা ছিল, তারা যে বিপিএম পিপিএম গুলো কি নিয়ে পেয়েছিল, বিপিএম পিপিএম এর যে মানদণ্ডগুলো করা হয়, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, পুলিশিং এ কার কি অ্যাচিভমেন্ট, তো তাদের অ্যাচিভমেন্ট গুলো জাতি দেখেছে। কি অ্যাচিভমেন্ট? যে পিটাতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, যেটাকে এসিআর বলা হয়, সরকার দলীয় পুলিশ হিসেবে কাজ করতে পারে, ওইসব দেখে দেখে হয়েছে। তো এবার যেহেতু অন্তত একটা ছেদ পড়েছে ওখানে, আমি বলবো অন্তত স্থগিত হয়েছে, এগুলো তদন্ত করা উচিত। কারণ আমরা দেখছি সংস্কারের নামে খুব সুন্দর করে বলা হয় সংস্কার শব্দটা, আবার যখন নিজের জন্য বলা হয় বলে যে তখন আবার কিন্তু খুব খারাপ লাগে। এইসব পুলিশ কর্মকর্তাদের মধ্যে এখনো আছেন, আমি তালিকা ধরে ধরে বলতে পারবো, হয়তো আগে 5 তলায় বসতেন, এখন 3 তলায় বসেন। আগে ময়মনসিংহে ছিলেন, এখন একটু দূরে সরিয়ে দিয়ে পটুয়াখালী পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেও প্রতিযোগিতা, তিনি কত বড় জাতীয়তাবাদী। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে, বেগম খালেদা জিয়ার আমল থেকে কোন দিক দিয়ে কাটা গেছে, ছেঁড়া গেছে, ওনার দাদা কি ছিলেন, বাবা কি ছিলেন। তো এই রোগ তো আমরা ভাই দেখেছি 15.5-16 বছর। আর এই রোগে ধরলে যে রোগী বাঁচে না, সেটাও আমাদের দেখা হয়েছে। সরকারের জন্য এখানে কঠোর সিদ্ধান্ত। আমি যদি আবু রাজাকের কাছেও ঠিক একই বিষয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে আসলে সরকারের পক্ষ থেকে কোনো কর্মকর্তার বিরুদ্ধে নিবেন না নিবেন উচিত বা উচিত না, যেটা উনি বলছেন একজন স্বাভাবিক সাদামাটা চোখে একজন কর্মকর্তা বলতে পারেন না। আমি যদি একটু বিষয় টানি, আপনি একটা লক্ষ্য করে দেখেন যে আমাদের রাজনীতিতে 55 বছর যাবত আমরা কি শুনছি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, বলছে না, নাকি বানাই বলতেছি আমি, কমন, এবং এটা নির্লজ্জের মতো সবাই মেনেও যায়। এই শেষ কথা বলতে কিছু নাই মানে কি জানেন? সকালে একটা বলবো, বিকেলে একটা বলবো, পরদিন একটা বলবো, অ্যান্ড ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য পলিটিক্যাল পার্টিস। এখানে কোনো শেম নেই, নির্লজ্জের মতো মেনে নেয়। সেক্ষেত্রে আপনি যখন বলছেন যে গণভোটে রাজি না হলে নির্বাচন হইতো না, কিংবা নির্বাচন পিছনের বাহানা হতে পারে সে কারণে রাজি হয়েছি, কথাগুলো কি সুন্দর? অফকোর্স নট। এটা কিন্তু তার মানে বুঝাচ্ছেন আপনি। এবং আমি পবিত্র সংসদে বসে যখন বলা হয় তখন দেশবাসী কি জানে, জানি তাহলে আমরা তাদের কথাবার্তা যে শুনছিলাম, আমরা ভুলের জগতে ছিলাম, আমাদেরকে ধোকা দিচ্ছে, এই প্রশ্নটা আসবে না? খুব স্বাভাবিক আসবে। তাহলে এই যে পরিবর্তন, শেষ কথা বলতে কিছু নাই বলাটা বৈধ, এই বিষয়ে আপনারা গিয়ে কেউ প্রশ্ন করেন? আমি বারবার আমি মিডিয়াকে টার্গেট করছি, কোনো মিডিয়াকে প্রশ্ন করে নাই বলাটা ঠিক হইল কিনা আপনার। তাহলে দেশবাসী কি ভাববে? কেউ জান নাই, আমাদেরকে ডাইকে জিজ্ঞেস করেন, আমরা বিব্রত হই। আমি আবারও বলছি, পারলে